টানা 9টা ফাইনাল জিতে যাবে, আপনার এটাও কন্টেন্ট হতে পারে যে টানা 8টা ফাইনাল জিতার পরে ডর্টমুন্ডের কাছে হেরে গেছে, এটাও কন্টেন্ট যে 9টা ফাইনাল টানা জিততে। তখন একটা জোক মারবো, এই জোকটা আগে এখানেই মেরে যায়, সেটা হচ্ছে যে সেকেন্ডে থাকা এসি মিলান তখন তাদেরকে 2 দিয়ে গুণ করলেও আর রিয়াল মাদ্রিদকে এক্স্যাক্টলি। This is why I have been saying that it will be Real Madrid against the world. সবাই চাইবে রিয়াল মাদ্রিদ না জিতুক। রিয়াল মাদ্রিদ কিল করতে গেলে আপনার এক গোল নট এনাফ। রিয়াল মাদ্রিদকে মারতে হলে রিয়াল মাদ্রিদকে অপদস্থ করে অপমান করে মারতে হবে, নাইলে আপনি রিয়াল মাদ্রিদকে হারাতে পারবেন না। ক্লাব ফুটবলের সমাপ্তি কিন্তু অলমোস্ট ঘটে গেছে, কিন্তু দ্য বিগেস্ট প্রাইজ ইন ক্লাব ফুটবল still is up for grabs, the UEFA Champions League final between Real Madrid and Borussia Dortmund, an 18th final for the Los Blancos and a third for Borussia Dortmund. Wonderful event, and to make this event momentous, we also have a very special guest in the house, T-Sports reporter Rifat Masood. Thank you for being here, and what a day to be here to talk about the final. Rifat bhai, Real Madrid and Borussia Dortmund, an underdog story, and you could say a bully in Real Madrid, a European bully. কিভাবে দেখছেন? চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল কেউ হয়তো এক্সপেক্ট করে নাই যে এই জায়গায় বরুসিয়া ডর্টমুন্ড উঠবে, আর রিয়াল মাদ্রিদেরটাও প্রেডিক্ট করা তো একটু টাফ। যখন ম্যানচেস্টার সিটিকে তারা হারালো তখন বোধহয় অনেকেই আন্দাজ করতে পেরেছিলেন যে ফাইনালটাই রিয়াল মাদ্রিদই হয়তো শেষ পর্যন্ত যাবে, ডিজার্ভিংলি তারা ওই জায়গায় আছে। ডর্টমুন্ডেরটা একটা সারপ্রাইজ প্যাকেজ, এই কারণেই এই ফাইনালের আলাদা একটা ডাইমেনশন আছে বলে আমার মনে হয়। নাবিদ ভাই, ইউর জাস্ট সুপার ইগার, আই কুড টেল, অ্যান্ড সব কিছু রেডি করে এনেছেন। সো 15তম শিরোপাটা তো অলমোস্ট জিতেই গেছেন নাকি? না, the thing is I don't want to be very smug or cocky about this, but whenever Real Madrid is in a final, they don't usually lose a final. Right. Normally একটা কথা আছে না যে 90 মিনিট বার্নাবাউতে অনেক লম্বা সময়, ঠিক সিমিলার একটা কথা আছে, এবং ওটার জন্য অনেক রিজনস আছে। সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ কখনো ফাইনাল হারে না। লাস্ট ফাইনাল তারা হেরেছে 43 বছর আগে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের কাছে। গত 8টা ফাইনালে তারা জিতেছে, গত 10 বছরে 5বার শিরোপা তাদের। সো এখান থেকে ডমিনেন্সটা আসলে ক্লিয়ারলি বোঝা যায় যে রিয়াল মাদ্রিদের মতো টিম কতটা ডমিনেন্ট আর কি এই টুর্নামেন্টে। অ্যান্ড রিফাত ভাই যেটা বললেন যে রিয়াল মাদ্রিদের জিনিসটা প্রেডিক্ট করা যায় না বলতে আমার কাছে যেটা মনে হয় কি, আপনি অ্যানালাইজ করতে পারবেন না, অনেক কষ্ট হবে যে কিভাবে যে তারা ম্যাচগুলা জিতে, মানে টোটালি আনপ্রেডিক্টেবল। ইভেন লাস্ট ম্যাচটাও যদি আমরা দেখি বায়ার্ন মিউনিখের এগেনস্টে, আলফোনসো ডেভিস প্রবাবলি হিল বি কামিং টু রিয়াল মাদ্রিদ দ্য নেক্সট সিজন ইফ দ্য রুমার্স হোল্ড ট্রু। দিস গাই স্কোরড আ ওয়ান্ডারফুল গোল, অ্যামেজিং একটা গোল ছিল। সেইখান থেকে হচ্ছে মানে আমাকে যদি কেউ বলতো যে রিয়াল মাদ্রিদের ফাইনালে ওঠার মানে নায়কটা হবে হোসেলু, এটা আমি না, আমার মনে হয় না রিয়াল মাদ্রিদের কোনো ফ্যান বা ইভেন হোসেলু বিলিভ করবে না। ও নিজেও বলেছে এই জিনিসটা। ডর্টমুন্ডের জিনিসটা হচ্ছে দে ইভেন ফিনিশড 5th ইন বুন্দেসলিগা। তো সেইখান থেকে আসলে ওরা চ্যাম্পিয়ন্স লিগে এসে এতটুকু আসতে পারবে এটা হয়তো কেউ ভাবেনি, বাট দে আর অলসো হিয়ার। অ্যান্ড চ্যাম্পিয়ন্স লিগের যে ব্যাপারটা, যে দুইটা এমন টিম আমার কাছে খুব মনে হয় যে একটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ আপ হতে পারে, যে বোথ দ্য টিমস ডিফাইড odds টু বি ওভার হিয়ার, অ্যান্ড নাও হু ইজ গোয়িং টু টেক দি মানে গ্লোরি আর কি। না, এবার এটাই ভাবছিলাম যে যখন সেমিফাইনালটা দেখছিলাম বায়ার্নের এগেইনস্ট একসাথে দেখছিলাম, তো ওই মোমেন্টে লাস্ট 10 মিনিটস আই ওয়াজ কনভিন্স যে না, এইবার আর হচ্ছে না। ওরকম একটা সিচুয়েশনই ছিল। অফ অল দ্য পিপল হোসেলু, রাইট। আর ভুলটার কথাও বলতে হবে ম্যানুয়েল নয়ার, মানে নয়ার ওই ম্যাচটা যেভাবে যাচ্ছিল, তাই না, যে ম্যানুয়েল নয়ার একটার পর একটা ভালো সেভ করে যাচ্ছেন। আগের রাতে ম্যাটস হমেলস আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে কত এলিট লেভেলের ডিফেন্ডার তিনি। জার্মানির সেই ওয়ার্ল্ড কাপ উইনিং টিম বা তারও আগে থেকে ওই সময়ের টিমটাকে মনে হচ্ছে যে তারা বোধহয় আরেকবার বিগ স্টেজে গিয়ে তারা তাদের কাজটা করে দিচ্ছে। ওই রকম একটা ম্যাচে ম্যানুয়েল নয়ার হয়তো জীবনে আর কোনোদিন এই ভুল করবেন না, কিন্তু সারা জীবন তার মনে থাকবে যে তিনি হয়তো আরেকটা ফাইনাল খেলতে পারতেন, হয়তো আমরা আরেকটা অল জার্মান ফাইনাল দেখতে পারতাম যদি না ওই মোমেন্টে তিনি ওই ভুলটা না করতেন। আর ওই ভুলটার পরে হোসেলুও যে গোল করলেন, হোসেলুর গোল করাটাও আমার মনে হয় এটা পুরোটা হোসেলুর স্টোরি, পুরোটা রিয়াল মাদ্রিদের স্টোরি। কিভাবে হোসেলুর তো এখানে থাকার কথা ছিল না, ওই বল হয়তো গোলকিপারের কাছে যায়, আমি হলে ওর দৌড়ে যাব না, যে ম্যানুয়েল নয়ার কোনোদিনও মিস করবেন না, কিন্তু সম্ভবত ওইটা হোসেলু বলেই তিনি দৌড়ে গিয়েছিলেন। যে প্লেয়ার
তার ক্যারিয়ারে কখনোই এলিট ক্লাবে জায়গা পাচ্ছিল না। তিনি রিয়াল মাদ্রিদে ছিলেন একটা সময়, কিন্তু পরে তো তাকে বহু জায়গায় রিয়াল মাদ্রিদ তিনি স্টার্ট করেছেন। একটা ম্যাচে লা লিগা এসে খেলেছিল, সেটাও আবার রোনালদোর একটা পাস থেকে তার অ্যাসিস্টে গোল আছে। এরপরে সে গেল কোথায়? এরপরে তাকে স্টোক সিটি থেকে বসে থাকতে হয়েছে, তাকে নিউক্যাসলে বসে থাকতে হয়েছে। তো ওই জায়গাতে তারপর সে পরপর 2টা রেলিগেটেড ক্লাবে তাকে থাকতে হলো লা লিগাতে। এইবার যখন কারিম বেনজেমা চলে গেল, আমরা সবাই ধরলাম যে রিয়াল মাদ্রিদ তো বোধহয় একটা ট্রানজিশনাল পিরিয়ড পার করতে যাচ্ছে, তাদের হিস্ট্রির সেকেন্ড টপ স্কোরার থাকবে না আর। তো সেই রিয়াল মাদ্রিদকে কে টেনে নিয়ে যাবে? আমরা জানতাম যে কোনো একটা ম্যাচে নাম্বার 9-এর প্রয়োজন তাদের হবে। নাম্বার 9-এর প্রয়োজন ওই ম্যাচে খুব ভালো মতো বোধ করা যাচ্ছিল, একটা গোল স্কোরিং অপরচুনিটি তৈরির জন্য বা ওইরকম কিছু। তারা মানে অপরচুনিটি তৈরি করছিল না বললে ভুল হবে, প্রচুর সুযোগ তৈরি করেছে ওই ম্যাচে সেমিফাইনালে। কিন্তু রিয়াল মাদ্রিদকে মনে হচ্ছিল যে বায়ার্ন মিউনিখ ওই ওষুধটাই দিয়েছে যেটা আসলে রিয়াল মাদ্রিদ সাধারণত চ্যাম্পিয়ন্স লিগে অপোনেন্টকে দেয়। সেই রকমভাবে খেলাটা চলতেছিল। তারপরে যেই মোমেন্টে ওই মিসটা হলো, ওই সময় যদি হোসেলু দৌড়ে না যেতেন, আপনি অনেক সময় দেখবেন যে গোলকিপার একটা বল রিসিভ করতে গিয়ে সামনে হয়তো চলে গেছে, কিন্তু গোলকিপারই গিয়ে আবার রিকভারি করছে, অথবা একটা ডিফেন্ডার এসে ওটা আগে রিয়্যাক্ট করছে। কোনোটাই ওই জায়গায় হয় নাই। আর হোসেলু ওই জায়গায় দৌড়টা দিয়েছিলেন। ওই গোলটা যখন হলো, আমরা সবাই জানি যে এরপরে কি হবে। পরের গোলটা আমার কাছে আর সারপ্রাইজিং মনে হয় না, আমার কাছে ওই ফার্স্ট গোলটাই সারপ্রাইজিং মনে হয়েছে। আর ওই গোলটার পরে মোমেন্টাম এমনভাবে শিফট হলো, তখন একদম জানা কথা কেইন টেইন সব উঠে গেছে যে ওই ম্যাচ যদি এক্সট্রা টাইমেও যায় তবুও ওইখানে আসলে বায়ার্ন মিউনিখের কোনো চান্স নাই। কিন্তু ওই ম্যাচটা এর ভেতরে একমাত্র রিয়াল মাদ্রিদের পক্ষেই বোধহয় সম্ভব, যে তারা জানে যে এই ম্যাচ এক্সট্রা টাইমে যেতে দিব না, রাইট, এর আগে শেষ করে ফেলবো, তাই না? এরকম একটা ব্যাপার। What a story. These are the stories we live for, the Joselu story. Like the Champions League, the biggest stage, the best stories. রিয়াল মাদ্রিদের একটা জিনিস কি, উনি যেটা বললো যে দ্য মোমেন্ট দে কাম ব্যাক ইন আ গেম, এরপর থেকে কেন জানি মনে হয় যে অপোনেন্টকে আমি আর সুযোগ দিচ্ছি না। আপনি যদি 2014 লা ডিসিমা যখন জিতলো 92-48 হলো, সার্জিও রামোসের হেডারটা মানে ইট ওয়েন্ট ইন, রিয়াল মাদ্রিদ মানে থ্র্যাশড অ্যাথলেটিকোর মধ্যে 4-1 গোলে জিতে। ওইখান থেকে মানে আপনি ওই ইফ ইউ গাইজ রিমেম্বার যে ইভেন আমাদের রিলসেও এখন অনেক সময় আসে, মার্চেলো যে গোলটা দিল, কোর্তোয়ার একটা কাইন্ড অফ মিস্টেকের কারণে বলটা ঢুকলো, মার্চেলোর সেলিব্রেশন থেকেও বোঝা যাচ্ছিল হচ্ছে যে মানে উই আর গোয়িং টু কিল ইউ right now, যে once we are back in this game we are going to kill you. When they taste blood. The same thing happened in 2022 against Manchester City. Right. যখনই হচ্ছে যে এর আগেই কিন্তু ওই যে মাহারেজ না গোল করলো 73rd মিনিটে, মাহারেজ গোল করলো, সিটি ওয়ার 2-0 আপ প্রবাবলি ইন দ্যাট গেম, অ্যাগ্রিগেটেড 2-0 আপ, অ্যান্ড দেন রড্রিগোর গিয়ে একটা গোল। রড্রিগোর গোলটা ঠিক আগেই কিন্তু হচ্ছে জ্যাক গ্রিলিশ নেমে ওইদিকে মানে হি ওয়াজ ডুইং অ্যামেজিং থিংস। ওইখানে সে একাই প্রায় কাটায় কুটায় চলে যাচ্ছে, একটা বল মানে কোনো রকমে করতো আর পায়ে লেগে বারে লেগে আসলো, গোল লাইন থেকে ক্লিয়ারেন্স হলো, মোস্ট প্রবাবলি কামাভিঙ্গা গোল লাইন থেকে ক্লিয়ারেন্স করলো, অ্যান্ড দেন রড্রিগো গোজ অন টু স্কোর দ্যাট গোল। এরপর থেকে কেন জানি আমার কাছে মনে হয় কি যে এই জিনিসটা যখন রিয়াল মাদ্রিদ একটা লাস্ট মোমেন্টে গোল করেছে, অপোনেন্টের কাছেও জিনিসটা চলে আসে যে উই আর প্লেইং এগেনস্ট রিয়াল মাদ্রিদ, নট এনি আদার টিম। ওই প্রেশারটা ওদের মধ্যে চলে আসে যে ভাই, তখনও কিন্তু সিটি 1 গোলে আগানো, ওরা কিন্তু চাইলে আরও প্রেশার দিতে পারতো, বাট দ্য মোমেন্ট রিয়াল মাদ্রিদ মানে স্কোরড আ গোল ইন দ্যাট পিরিয়ড, তখন গিয়ে মনে হয় যে না, রিয়াল মাদ্রিদ ইজ গোয়িং টু মানে উইন দিস গেম বাই হুক অর বাই ক্রুক। হুবহু স্টোরি কিন্তু মানে এই যে ম্যাচে হয়তো গ্রিলিশ বা ম্যানচেস্টার সিটি আরো গোল করতে পারতো, তারা ম্যাচটা কিল করতে পারে নাই। বায়ার্ন মিউনিখ ম্যাচ কিল করতে পারতো, পাভলোভিচের একটা ভালো সুযোগ ছিল, একটা কাউন্টার অ্যাটাক থেকে কয়েকটা সুযোগ ছিল, এবং বায়ার্ন মিউনিখের মতো দলের ওই জায়গায় ওটা ফিনিশ করা উচিত ছিল। ওই সুযোগগুলো আপনি যখন রিয়াল মাদ্রিদকে কিল করতে পারবেন, রিয়াল মাদ্রিদ কিল করতে গেলে আপনার 1 গোল নট এনাফ। রিয়াল মাদ্রিদকে মারতে হলে রিয়াল মাদ্রিদকে অপদস্থ করে অপমান করে মারতে হবে, নাইলে আপনি রিয়াল মাদ্রিদকে হারাতে পারবেন না। টকিং অ্যাবাউট, বাট ইউ হ্যাভ টু গো অন এন্ড অন অ্যাবাউট হোয়াট রিয়াল মাদ্রিদ আর, এন্ড এতগুলো ইনজুরি, মেকশিফট ব্যাকলাইন টাইম এন্ড টাইম এগেন, অ্যান্ড দেন লিগে এরকম একটা পয়েন্ট গ্যাপ নিয়ে কুশন নিয়ে ডমিনেট করে জিতা। হাউ ডু দে ডু ইট রিফাত ভাই? মানে এরকম টাইম এন্ড টাইম এগেন, ইভেন আমাদের সাপোর্ট, আমরা যে ক্লাবগুলো সাপোর্ট করি, চেলসি অ্যান্ড ম্যান ইউনাইটেড, সাইনিং নিয়ে যদি কথা বলি, হাই প্রোফাইল সাইনিং, মানে ম্যানেজার্স, এভরিথিং, কাজ করতে আসলে অনেক সময় লাগে, অ্যান্ড অনেক ইফস অ্যান্ড বাটস থাকে। অ্যান্ড দেন ইউ সি রিয়াল মাদ্রিদ, মানে হয়তো হাতে গোনা 1-2 করে সাইনিং এনেছে কার্লো অ্যানচেলত্তি, and they've hit the ground running. Young players, I must tell you that these are young players, and you see them perform on the biggest stage, and that is very peculiar to come into a side like Real Madrid, to have the weight of that badge, a pedigree, a caliber and whatnot, and
instantly hit the ground running. So এই জিনিসটাকে কিভাবে দেখেন, কম্পাউন্ডেড উইথ দ্য ফ্যাক্ট যে কার্লো অ্যানচেলোটির মতো একজন ম্যানেজার আছে এই ক্লাবে? কার্লো আনচেলোত্তিকে দিয়েই এইটার ব্যাখ্যাটা করা যায়। এই সিজনে কার্লো আনচেলোত্তি, আমরা তো জানি সিজন শুরুর আগে যে সিজন শেষ কার্লো আনচেলোত্তি ব্রাজিলের কোচ হবে, মানে এটা তো একদম সবাই জানে এরকম একটা ব্যাপার। সিবিএফ এর প্রেসিডেন্ট সবাই বলে দিয়েছে যে তো এরকম অবস্থা যদি অন্য কোনো ক্লাবে হয়, সেই ক্লাবের প্লেয়াররা পারফর্ম করবেন না বলেই, মানে বেশিরভাগ সময় আমরা দেখি যে তারা পারে না। টিমের কথা তো আপনি বাদই দেন, যখন ওই ম্যানেজারকে নিয়ে এরকম ধোঁয়াশা তৈরি হয় তখন দেখবেন যে ক্লাব প্রেসিডেন্ট হয়তো কিছু একটা বলছেন, অমুক একটা তমুক কিছু বলছে। এবং বার্সেলোনাকে আপনি দেখতে পারেন যে একটা ম্যাচ জিতলো বা হারলো, আপনি কয়েকজনের কাছ থেকে, বোর্ডের কয়েকজনের কাছ থেকে কয়েক রকম কথা পাবেন। আপনি রিয়াল মাদ্রিদ একটু মনে করেন তো, আপনি ফ্লোরেন্তিনো পেরেজের কথাই কি কোনো নিউজ করেছেন এই সিজনে? আমার মনে হয় না, পান নাই। হ্যাঁ, যা বলেছেন কার্লো আনচেলোত্তি বলেছেন। কিন্তু এত রকম, যখন আমরা দেখলাম যে ইএসপিএন ঘোষণা দিয়ে দিল যে ব্রাজিলের কোচ হচ্ছে, মানে ব্রাজিলের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট যিনি, তিনি বলেছেন যে ব্রাজিলের কোচ হচ্ছে কার্লো আনচেলোত্তি। তো তারপরে রিয়াল মাদ্রিদকে রিয়াক্ট করেছে, রিয়াল মাদ্রিদ কোনো রিয়াক্টই করে নাই। মানে তারা তাদের মতো মাথা ঠান্ডা, মানে এই ফুটবলে তাদের কাছে সবচেয়ে মানে পারফেক্ট মনে হয়েছে মাথা ঠান্ডা রাখতে হবে প্রথমত। আর শুরু থেকে যদি আপনি আসেন যে সিজনে কিভাবে, মানে লা লিগা একটা দল জিতেছে, একটা ম্যাচ হেরেছে তারা, তাই না, সেপ্টেম্বরে। এরপরে তারা লা লিগা জিতেছে। এটা দুইভাবে দেখতে পারেন। একটা হচ্ছে যে বাকি কেউ তাদেরকে চ্যালেঞ্জটা ছুড়ে দিতে পারে নাই। বার্সেলোনার কেমন সিজন গেছে আমরা সবাই জানি। জিরোনা অনেক দিন ওখানে ছিল, কিন্তু আমরা সবাই জানতাম যে জিরোনা শেষ পর্যন্ত কি হবে। তারপরও জিরোনার জন্য খুবই ভালো, ওইদিকে যাচ্ছি না। ইনজুরি সিজন শুরুর আগে প্রথমে কোর্তোয়া যখন ইনজুর্ড হলো, ঠিক আছে, একটা বিপদ। এডার মিলিতাও নাই, আরও বড় বিপদ যে তাহলে ডিফেন্সে আসলে কে খেলবে। আলাবাও নাই, তো সেন্টার ব্যাকই তো নাই আপনার। হ্যাঁ, তো আপনার নাচও তো আপনার ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক না, তাই না? তো আপনি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয়তো তাকেই খেলাইতে হবে, কারণ আপনার কাছে সুয়েমেনিও নাই, যিনি মেকশিফট সিবি খেলে দিয়েছেন অনেক ম্যাচে। এইরকম জায়গা থেকে আবার জুড বেলিংহাম যে আসবে, সেই যে এই কাজ করবে জানে? কেউ জানে না। এইবারের ওই ফরমেশনাল চেঞ্জ যেটা হলো, যে ডায়মন্ড থেকে শুরু করলো, তাই না, যে বেলিংহামের জন্য একটা প্লেয়ার এসে, চিন্তা করেন, যার বয়স কেবল টিনে ছাড়িয়েছে, তার জন্য কার্লো আনচেলোত্তি তার ফরমেশন চেঞ্জ করে ফেলেছেন। এই কাজ কে করে আমি জানি না। এরকম একটা ম্যানেজার যায়, এরকম একটা পেডিগ্রি আছে, হ্যাঁ, সেটিং হিজ ইগো অ্যাসাইড এন্ড লাইক টেকিং হিম ইন। এবং তার পুরাটাই আপনি মানে রিয়াল মাদ্রিদকে আমরা কিরকম জানি যে পেরেজ আসলে এইরকম কোচ প্রেফার করেন, ট্যাকটিক্স একটু কম, রাদার ম্যান ম্যানেজমেন্ট, কারণ এখানে ইগো ম্যানেজ করতে হয়, তাই না? রিয়াল মাদ্রিদের জার্সির একটা ওজন আছে যেটা বলতেছিলেন, কিন্তু রিয়াল মাদ্রিদের জার্সির ওজন যারা নিতে পারে নাই তারা কিন্তু থাকতে পারে না। লুকাস ভাস্কেজ এখনও রিয়াল মাদ্রিদে খেলেন, ইম্পর্টেন্ট ম্যাচে গোল করেন, কারণ হচ্ছে ওই জার্সিটা যখন তার গায়ে চাপানো হয়, তিনি হয়তো গেম টাইম কম পান, কিন্তু তিনি পারফর্ম করেন। হ্যাঁ, আমার কাছে মনে হয় অ্যাজ আ ইনস্টিটিউশন রিয়াল মাদ্রিদ বাকি যে কোনো কিছুর জন্য, মানে সব কিছুর জন্য, বাংলাদেশে যে হয়তো একটা এন্টারপ্রেনার আছে যে নতুন কোনো প্রতিষ্ঠান হচ্ছে, তার জন্য এটা একটা উদাহরণ যে আপনি কিভাবে দেখবেন, আপনি আপনার কোম্পানিটাকে কিভাবে দেখবেন। আমার লেভেল হচ্ছে এইটা, তুমি এখানে আসবা, তুমি এই লেভেলে পারফর্ম করবা, তুমি যদি এই লেভেলে পারফর্ম করতে না পারো, তুমি নাই, তুমি এটা যেই হও না কেন। রোনালদোকে আমার দরকার নাই 2018 সালের পরে, ঠিক আছে, আমার দরকার নাই। আমি এক সিজন স্ট্রাগল করব, আমি কোচ আনবো একটা, আবার আমি সোলারিকে আনবো, আবার বাদ দিব। এই ডিসিশনগুলো এত সুন্দরভাবে কাজ করেছে রিয়াল মাদ্রিদের জন্য। এটার পেছনে একটা কারণ অবশ্য আপনি বলতে পারেন যে বার্সেলোনার, মানে লা লিগার কথা বলছি, স্পেনের জন্য যে বার্সেলোনার অবনতি, ওইটা হয়তো আরেকটু স্পিড আপ করেছে বা আরেকটু হেল্প করেছে রিয়াল মাদ্রিদকে। আর ওই যে ট্যাকটিক্যাল ব্যাপার স্যাপার, এগুলো নিয়ে আসলে মনে হয় ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে, কিন্তু আমরা কোনো পয়েন্টে পৌঁছাতে পারবো না। কারণ আপনি হাউ ডু ইউ অ্যানালাইজ দিস রিয়াল মাদ্রিদ, স্পেশালি দিস রান ইন দ্য ইউসিএল। লা লিগাতে হয়তো তারা এক ব্র্যান্ডের ফুটবল খেলে, চ্যাম্পিয়ন্স লিগে গেলে ও, মানে বাংলাদেশ যখন, বাংলাদেশের খেলা যদি ফলো করেন আপনারা জানবেন যে বাংলাদেশ জেইমিডের আমলে যখন বিগ টিমের এগেনস্টে খেলতো, ওরা জানে যে কী করতে হবে। বাংলাদেশের তপু বর্মন বা ডিফেন্ডার যারা ছিল, এরা শুরু থেকে লো ব্লক, মানে কিক অফ হয়েছে থেকে প্রথম মিনিট থেকে লো ব্লক। এইটাতে আপনাকে হচ্ছে যে আপনার ইগোর বিসর্জন দিতে হবে। হয়তো বাংলাদেশের ক্ষেত্রে ইগো বিসর্জন দিতে হয় না, কারণ বাংলাদেশ জানে সে কাতারের সঙ্গে খেলতেছে, কিন্তু ইউ আর রিয়াল মাদ্রিদ, আপনি রিয়াল মাদ্রিদ জার্সি গায়ে চাপাইছেন, এরপরে আপনি লো ব্লকে গেছেন। কার জন্য গেছেন? কারণ আপনার কোচ আপনাকে এইটা কনভিন্স করাইছে যে এইভাবে খেললেই তুমি ম্যাচ জিততে পারবে। কার্লো আনচেলোত্তির
এভুলেশনটাও বোধহয় আমরা মাঝে মধ্যে মিস আউট করে যাই, যে আপনি হিসাব করেন তো ক বছর আগে এভারটনের কোচ ছিলেন কার্লো আনচেলত্তি, তাই না? রাইট, মানে 16 আমরা 16 তো না? এই তো 16-17 বেশি দিন আগে। ইয়াতে হামেস রদ্রিগেজ আসলো, Right. আরো পরে বোধহয় আরেকটু পরে। Right. অনেকে ধরে নিয়েছিল যে 16-17 বায়ার্ন মিউনিখ ছিল, এর পরে এসছে আর কি, হ্যাঁ। হ্যাঁ 19-18 এরকম, বা যখন রিয়াল মাদ্রিদের কোচ ছিল না তখন তারা যখন কার্লো আনচেলত্তিকে নিয়ে আসলো, তখন মনে হলো না যে কোনো মতে বোধহয় একটা সিজন সামাল দেওয়ার জন্য একটা বড় ক্যারেক্টার আনা হচ্ছে। রাইট, অনেকে ধরে নিয়েছিলেন যে কার্লো আনচেলত্তি বোধহয় একটু সেকেলে হয়ে গেছেন, জোসে মরিনিওর যেটা হয়েছে পরে গিয়ে, এরকম কিনা, Right. কারণ আজকে থেকে তো তিনি কোচিং করাচ্ছেন না। কিন্তু দেখেন তার পরের রিয়াল মাদ্রিদের যে সময়কালটা, এইটা সম্ভবত তাকে আরও লেজেন্ডারি লেভেলে নিয়ে যাচ্ছে, যেটা তার আগের ক্যারিয়ার সমৃদ্ধ, এসি মিলানের চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, চেলসির, পিএসজি, বায়ার্ন মিউনিখ, সব তার 5টা লিগ জেতা আছে। কিন্তু এই পরের আমলটা কার্লো আনচেলত্তি যদি এলিটদের এই লেভেলে থাকেন, আমার মনে হয় এলিটের আরও উপরের লেভেলে কার্লো আনচেলত্তি নিজেকে নিয়ে গেছেন এই পরের কটা বছরে। রাইট। The way he managed everything and the coach that he is, of course. এখন যদি প্লেয়ারদেরকে নিয়ে আসি, যে টনি ক্রুসের কথা বলছিলেন, ওয়ান ফাইনাল অ্যাপিয়ারেন্স, 150 overall in the Champions League, the stature of the man, his contributions throughout the years, what does he mean to you in general? To me as a Real Madrid fan, মানে I was so emotional that day that when he announced his retirement, I can't explain. Even মানে সব মাদ্রিদিস্তাই হয়তো এই জিনিসটা ফিল করেছে ওই দিন, বাট উই কাইন্ড অফ নিউ যে ক্রুজ যখন যাবে, দ্য জার্মান গাই দ্যাট হি ইজ, দ্য ইগো দ্যাট হি হ্যাজ, ও অলওয়েজই কিন্তু বলেছিল, অলওয়েজই ইঙ্গিত দিয়েছিল যে রিয়াল মাদ্রিদই আমার শেষ ক্লাব হবে। অ্যান্ড সে এমন একটা ক্যারেক্টার, কাইন্ড অফ লাইক জিদান টাইপের কিছু একটা আসে, যে মানে একদম টপে থাকতে চলে যাবে। You'll miss him whenever he steps out. So that's what actually happened. And ক্রুসের ব্যাপারে যে ফেমাস কোটটা আছে ক্যাসেমিরোর, যে ও যেভাবে চায় রিয়াল মাদ্রিদ সেভাবে খেলে। ও যখন বলে যে আমরা স্লো হয়ে যাব, আমরা স্লো হয়ে যাই। ও যখন বলে আমরা স্পিড আপ করবো, আমরা স্পিড আপ করি। ও যখন বলে হোল্ড, উই হোল্ড। সো আই থিঙ্ক this is the final game that Real Madrid will dance to the tune of Toni Kroos. And I want it to be epic. I want it to be a memorable one for not only Kroos, for the entire Real Madrid. মানে একটা টিমের 14টা শিরোপা আছে চ্যাম্পিয়ন্স লিগে, সেকেন্ড বেস্ট যেটা সেটা হচ্ছে তাদের অর্ধেক, এসি মিলান 7টা। তো তারপরেও অনেক সময় কোয়েশ্চেন আসে যে মানে 14টা জিতেছে, 15 নাম্বার কি না জিতলে বা কি হবে, বা মানে দে আর সো ফার আহেড অফ দি প্যাক। তো আমি বলবো হচ্ছে দিস 15th মিনস আ লট টু Real Madrid, just because one of the additional thing is that Kroos will be playing his final game. So I think এই দিক থেকে আমি বলবো যে Real Madrid should go on and win it, and have the 15th in their in their trophy cabinet. Yeah. আর এদিকে ডটমুন্ডেও যদি আসি, ডটমুন্ডে মার্কো রয়েসের ব্যাপারটা আছে। he is finally leaving years in his boyhood club. He loves this club, fans love him. I think one of those players যার আসলে কোনো haters নাই। হ্যাঁ, ট্রফিটাও কিন্তু নাই তেমন একটা, ট্রফিটাও নাই। এটা একটা এই জিনিসটা এত টিনেজার্স বা আপকামিং জেনারেশনে এত জনের আইডল, দ্য প্লেয়ার হি ইজ বিন দেয়ার। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে অনেক সময় যে কথাটা বলা হয় যে আপনি যাই করেন না কেন, অ্যাট দি এন্ড অফ দ্য ডে যখন আপনার ট্রফি ক্যাবিনেটে ট্রফি দেখবেন না, তখন কিছু আক্ষেপ থেকেই যায়, ফ্যান্সদেরও থাকে অ্যান্ড অফকোর্স প্লেয়ারদেরও থাকে। তো এই ব্যাপারটা মার্কো রয়েসের জন্য কেমন হতে পারে? এটা কয়দিন আগে ইউরোপা লিগের ফাইনালের পরে আতালান্তার কোচ গাসপারিনি বলছিলেন যে শিরোপা দিয়ে বা টাইটেল দিয়ে আসলে বিচার করা যায় না। আমি এই কথাটায় মানে শতভাগ বিশ্বাস করি। মানে লিওনেল মেসি কোপা আমেরিকার ওয়ার্ল্ড কাপ জেতার আগে পরে আমার কাছে কোনো তফাৎ নাই। মানে ও ওয়ার্ল্ড কাপ না জিতলে যে তার ক্যারিয়ার থাকতো না, বা সে যে আসলে বেস্ট ফুটবলার হইতো না, জানি না, সে বেস্ট, অনেকে দ্বিমত থাকতে পারে, কিন্তু আমার কাছে এটা কোনো মানে ফারাক তৈরি করতো না। বা রোনালদো যে এখনও ওয়ার্ল্ড কাপ জিতে না, এর জন্য যে রোনালদো যে মেসির কাতারে না, এটাও আমি বিশ্বাস করি না। হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম। তো মার্কো রয়েসের ক্ষেত্রে ঘটনাটা হয়তো এরকমই হবে। আর চ্যাম্পিয়ন্স লিগ তো রোনালদোরও নাই, মানে দ্য গ্রেট রোনালদো, দ্য নাজারিও, তাই না? তো এইটা খুব সহজ কাজ না। তবে মার্কো রয়েসের একটা ব্যাপার আছে, মানে মার্কো রয়েসের ব্যাপারটা হচ্ছে যে ওই যে ভালো, আমাদের এই সোশ্যাল মিডিয়ার যুগে এই ফুটবলাররা তো সবাই আসলে সোশ্যাল মিডিয়ার যুগেরই ফুটবলার।
প্রচণ্ড হেট্রেড তো বোধহয় সবাইকেই সহ্য করতে হয়, ট্রল ফল হাবি জাবি কত কিছু, কিন্তু মার্কো রয়েসকে আপনি দেখবেন না যে কেউ ভুলেও ট্রল করে। আমি শুধুমাত্র এর মধ্যে একটা জিনিসই দেখেছি যে রিয়াল মাদ্রিদের এক ফ্যান আমার স্টেটাসে যে কেউ যদি মার্কো রয়েসের জন্য ফাইনালে বলে ডর্টমুন্ডে জেতা উচিত তাহলে সে তারা আনফ্রেন্ড করবে। দ্যাট ইজ দ্য মানে সর্বোচ্চ লেভেলের হেট্রেড আমি দেখছি। বাট আই এগ্রি উইথ দিস নোশন যে মানে এখানে তো ভাই রিয়াল মাদ্রিদ ভার্সেস ডর্টমুন্ড খেলা হচ্ছে, ডাজন্ট টেক এনিথিং অ্যাওয়ে দ্যাট আই লাভ মার্কো রয়েস, হোয়াট আ গ্রেট প্লেয়ার হি ইজ। বাট যদি কেউ আসলেই বলে যে বরুশিয়া মানে শুধু মার্কো ওই যে আপনি ওই রিলসটার কথাই বলছেন যে এভরি মাদ্রিদিস্ট আর প্রবলি লাইক 99% রুটিং ফর রিয়াল মাদ্রিদ বাট দ্যাট 1% অলওয়েজ রুটিং ফর রয়েস, যে হ্যাঁ ওর একটা শিরোপা দরকার। আমি লাইক ভাই থামো, মানে দিস ইজ রিয়াল মাদ্রিদ, দিস ইজ দি ফাইনাল অফ দ্য চ্যাম্পিয়ন্স লিগ, এটা কোনো চ্যারিটি ম্যাচ হচ্ছে না। উই ডোন্ট কেয়ার হু আর উই আপ এগেনস্ট, উই জাস্ট ওয়ান্ট টু উইন দিস চ্যাম্পিয়ন্স লিগ, মানে এন্ড অফ দ্য ডিসকাশন ওভার। রয়েস স্টার্টও করবে না, মানে কথাও না। তো ম্যাচের এমন কোন স্টেজে যদি তিনি নামেন যে সময়টায় হয়তো ম্যাচ লেভেলে রিয়াল মাদ্রিদ এই ম্যাচে এগিয়ে গেলে আমার কাছে মনে হয় না আর কারো কোনো সুযোগ আছে, কিন্তু যদি এরকম একটা স্টেজে নামে যে খুব দরকার 70 মিনিটস গোললেস, তাহলে একটা ডিফারেন্স মেক করতে তিনি পারেন, কিন্তু ভেরি আনলাইকলি, কারণ টিমটার নাম রিয়াল মাদ্রিদ। রাইট, of course that is extremely difficult to do, and I have been trying to plot রিয়াল মাদ্রিদ ডাউনফল, মানে লাস্ট 2-3 দিন ধরে। নো ওয়ান্ডার চেলসি সাপোর্টার রোড টু মানে ডর্টমুন্ডের রোড টু দ্য ফাইনাল। এই ম্যাচটাকে জমাইতে হলে আমাদেরকে ডর্টমুন্ডের ডাউনফল নিয়েই কথা বলতে হবে, নাহলে সবাই জানে যে রিয়াল মাদ্রিদ জিতে যাবে। জাস্ট ট্রাই করছিলাম যে রিয়াল মাদ্রিদের উইকনেস খোঁজার জন্য, সো অ্যান্ড অফকোর্স অ্যান্ড দেন রেকর্ডিং ডর্টমুন্ড স্ট্রেংথস অ্যাজ ওয়েল, যে কীভাবে আসলে আঘাত আনতে পারে রিয়াল মাদ্রিদের এই টাইটেল চার্জে। তো লাস্ট 3 or 4 days I've watched a lot of, I don't know, goals and whatnot, and how Dortmund have been trying to play. So ওই ব্যাপারটা থেকে যদি আসি যে ফাইনালে আরেকটু যদি আমরা ট্যাকটিক্যাল আলোচনায় যাই, যে স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস নিয়ে যদি বলি, তাহলে ওই দিকটা আসলে আপনি কিভাবে দেখছেন যে রিয়াল মাদ্রিদকে কোন দিকগুলোতে আসলে আঘাত করা যায় অ্যান্ড অ্যাডভান্টেজ নিয়ে একটা ফেভারেবল পজিশনে যাওয়া যায়, ফ্রম ওয়্যার ডর্টমুন্ড ক্যান অ্যাকচুয়ালি ডু দিস? দেখেন, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ বেশিরভাগ ম্যাচটাই কাউন্টার অ্যাটাকে খেলেছে। নকআউট স্টেজে যদি আপনি যান, একটা জায়গাতেই বায়ার্ন মিউনিখের সঙ্গে একটা ফেজ আছে যেখানে দে ওয়্যার ডমিনেটিং দ্য পজিশন, এবং ওই ম্যাচে তারা স্ট্রাগল করছিল। হ্যাঁ, মানে রিয়াল মাদ্রিদের কথা হচ্ছে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চায় কাউন্টার অ্যাটাকে, ওই স্পেসটা, ওই ফ্রিডমটা তাদের দেওয়া আছে। এন্ড আই থিংক টুখেল did a master stroke there. He scored a very good game. খুব কাছাকাছি ছিলেন আর কি, মানে it was very close. তো তারপরে এই ম্যাচটায় যেহেতু আন্ডারডগ হচ্ছে ডর্টমুন্ড, এবং ডর্টমুন্ড হচ্ছে কাউন্টার অ্যাটাকে ওয়ান অফ দ্য বেস্ট, এবং এরা পুরাটা যে চ্যাম্পিয়ন্স লিগে আসলো ফাইনাল পর্যন্ত পুরাটাই কাউন্টার অ্যাটাকে, এবং ওদের ভেতরেও কিন্তু একটা রিয়াল মাদ্রিদ টাইপ ডিএনএ এবার কাজ করেছে। কিভাবে যে ওরা যখন ফার্স্টে সেকেন্ড রাউন্ডে পিএসভির সাথে খেললো, পিএসভিকে শুনে মনে হতে পারে আর ভাই পিএসভি তো ডাচ ক্লাবই তো, কিন্তু তাদের কিন্তু একটা লেভারকুজেন টাইপ সিজন যাচ্ছিল, তারাও একটা ম্যাচই সম্ভবত হেরেছে লিগে। তারপরে তাদের সঙ্গে তারা পার পেয়ে গেল, আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তাদের পার পাওয়ার কথা ছিল না। ফার্স্ট লেগে আতলেতিকো মাদ্রিদ বেশ কিছু সুযোগ হাতছাড়া করলো, এবং পরের লেগে এসে ওই যে আমরা বলি না যে ফেয়ারিটেল রূপকথার গল্প বলা হয়, ওরকম কিছুই একটা ডর্টমুন্ড করলো। পিএসজির সঙ্গে সেম থিং ডর্টমুন্ড ফার্স্ট লেগেও না সেকেন্ড লেগেও না, কোনো লেগেই তারা ফেভারিট ছিল না, কিন্তু এই দলটাই আবার পুরা চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচই হেরেছে ওই একটাই তো বলে নাকি, গ্রুপ স্টেজের একটা ম্যাচ পিএসজির কাছে ফার্স্ট ম্যাচটা হেরেছে, এরপর থেকে তারা হারে নাই। এই টিমটা আমার কাছে মনে হয় ওরা কাউন্টার অ্যাটাকেই খেলবে, এবং ওইটাই ওদের স্ট্রেংথ। আর ওরা যখন কাউন্টার অ্যাটাকে খেলবে, রিয়াল মাদ্রিদের ডিফেন্সে একটা স্পিডের একটা সমস্যা হতে পারে। রুডিগার অনেকটুকু কভার করেন, হ্যারি কেইনকে যেমন একটা জায়গায় মনে আছে কিনা আমি জানি না, শোল্ডার চ্যালেঞ্জ ফার্স্ট লেগে শটটা নিতেই পারে নাই, তো ওই কাজটা রুডিগারকে অনেক বেশি করতে হবে। নাচো যদি খেলারই কথা আমার মনে হয়, নাচোই খেলার কথা, পার্টনার হওয়ার কথা তার সেন্টার ব্যাক পার্টনার রুডিগারের। নাচোর এগেইনস্টে যদি ফুলক্রো কোনো একটা জায়গায় কাজে লাগাতে, এবং প্রচুর পরিমাণ ওই ধরনের লং বল দেখতে পাবো আমরা প্রচুর পরিমাণ ফাস্ট কাউন্টার অ্যাটাক দেখতে পাবো, যে 4-5 পাসে হচ্ছে ওরা সামনে চলে যাবে।
এই জায়গায় খুব বেশি ভাইটাল ওই জেডেন সানচো ফ্যাক্টরটা, মানে সানচো যদি একটা ভালো গেম একটু খুলে বলেন। সানচোর উপরে লোনে আছে, সানচো from loan. মেন্দি, আপনি যদি রিয়াল মাদ্রিদের এই টিমটা, আপনি নাচোকে ধরতে পারেন, রিয়াল মাদ্রিদের এই টিমটায় আপনি যদি একটা উইক পয়েন্ট বের করেন, আমি নাচোকেও ধরবো না, আমি ফার্লান মেন্ডিকে ধরবো। why do you say that? আমি জানি না এটা কি নামের জন্য নাকি, আমি জানি না। PSG এর against-ও দেখেন, আমার কাছে মনে হয় যে এক্স্যাক্টলি নুনো মেন্ডেসের সাথে আমার মানে I asked him the question but I kind of have the answer. এখানে আমার কাছেও মনে হয় যে নট নাচো, উইক পয়েন্ট আসলে মেন্ডি হবে। মানে আলচেলতি কিন্তু বলেছে ডিফেন্সিভ মানে লেফট ব্যাক হিসাবে হি ইজ দি বেস্ট রাইট নাও, ঠিকই আছে, বাট কিছু কিছু জায়গায় কিন্তু ওর পজিশনটা ছেড়ে মিডফিল্ডে চলে আসে। মিডফিল্ডে যখন চলে আসে দের ইজ দিস গ্যাপ উইচ ইউজুয়ালি সানচো এক্সপ্লয়েটস or any fast winger exploits. ওখানে যদি অ্যাডেমিউ যদি ওদিকে ক্রস করে যায়, he will exploit that space and ওই মোমেন্টটাই মানে ডিফাইন করবে। আদিয়ামের একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে ওর যে ওয়ার্ক রেট, হ্যাঁ ওইটা ওর টিমটাকে অনেক বেশি হেল্প করে, সুপার স্পিডি, মানে ও সব জায়গায়, হি ইজ এভরিওয়্যার। আপনি যখন খেলা দেখবেন যে তাকে সব জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে, মানে হি ইজ সো মাচ মানে ইনভলভড এই ম্যাচটার ভেতরে, মানে যে কোনো চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ওই জায়গায় একটা মানে সুযোগ সানচোর কাছে আসবে, ডর্টমুন্ড সুযোগ পাবে। এখন কথা হচ্ছে যে তারা মানে ওটা ফিনিশ করতে পারবে কিনা, ওই যে ফাইনালের একটা প্রেশার, ওয়েমব্লিতে তুমি যাচ্ছ, তোমাকে ডর্টমুন্ডের ফ্যানরা বিদায় দিয়ে দিচ্ছে, এই সব কিছু মাথায় রেখে, এগুলো তখন সব ফ্ল্যাশব্যাক হয় আমার কাছে মনে হয় যখন ফাইনাল খেলতে যাচ্ছেন আপনি। এইটা একটা প্রেশারের ব্যাপার আছে, এইটা হ্যান্ডেল করার মতো অবস্থায় ডর্টমুন্ড আছে কিনা, কারণ ডর্টমুন্ডকে আমার কাছে মনে হচ্ছে যেই ম্যাচে আপনি এক্সপেক্ট করবেন ডর্টমুন্ড কিছু একটা করবে, ডর্টমুন্ড ওই ম্যাচে ডোবায়। আমি যতদিন ধরে ডর্টমুন্ডকে চিনি, ডর্টমুন্ড এই কাজই, লাস্ট বুন্দেসলিগা সিজনের যে ফাইনাল ম্যাচটা পুরো হাতে ছিল জাস্ট হেরে গেল। আই থিংক ড্র করলেও, আই থিংক হ্যাঁ ড্র করলেও ছিল, ওরা যে দে লস দ্যাট গেম। এবং মানে না 2-2 ড্র হয়েছিল, 2-0 গোলে পিছিয়ে ছিল, 2-2 ড্র হয়েছিল। বেলিংহ্যাম ওই ম্যাচে ছিলেন, বেলিংহ্যাম হ্যাঁ অ্যাঙ্কেল ইনজুরির কারণে ওই ম্যাচটা খেলতে পারেন নাই। আর এরপরে তো ওই, তবে ডর্টমুন্ড যদি জিততেও না পারে, এই পর্যন্ত যে স্টোরিটা, তেরজিচের যে স্টোরিটা, তাদের কোচের অ্যামেজিং স্টোরি, মানে যে হচ্ছে গেলবার মে মাসে পুরা ফ্যান ট্যানের সামনে গিয়ে দাঁড়ায় আছে, মানে তার সামনে সেই ইয়েলো ওয়াল, সে একদম দাঁড়িয়ে আছে, মানে আমি যখন বলছি তখন আমার মনে হচ্ছে আমি স্পষ্ট আমার চোখে পাচ্ছি আমি যেমন দাঁড়ায় আছি ওই জায়গায়, যে একদম দাঁড়িয়ে, তার সামনে পুরোটা জনসমুদ্র, একটা সমর্থকের কাছ থেকে একটা বাজে কথা আসে না, একটা ফালতু কথা নাই। তারা এইভাবে যদি বাংলাদেশ কখনো হেরে যায়, বাংলাদেশের ক্রিকেট টিম বা ফুটবল টিম চেয়ার ছুঁড়ে মারবে, গ্যালারিতে একটা চেয়ার থাকবে না, সে ফ্যান্সদের কাছেও চলে গেছে, মানে এই হচ্ছে ওদের রিলেশন। তো এই ক্লাবটার প্রতি সবার একটা সফট কর্নার আছে আমার মনে হয়, মানে এটা যে রিয়াল মাদ্রিদ করুক, যা অ্যাপ্রিসিয়েশন আছে, হ্যাঁ আলাদা একটা ব্যাপার এদের প্রতি সবার বোধহয় কম বেশি কাজ করে। একটা ছবিও দেখেছিলাম এরকম যে মোস্ট প্রবাবলি ওয়েম্বলির ফাইনালটা, সে অ্যাজ আ ফ্যান ওয়ারিং আ ডর্টমুন্ড স্কার্ফ, ওটা বোধহয় ডর্টমুন্ডেই ছিল লিগ জেতার ম্যাচ, এই ম্যাচটায় তারা সবশেষ লিগ জিতেছে। এই ছবিটা খুব সার্কুলেট করছে, তো মানে হোয়াট আ ক্যারিয়ারটা অদ্ভুত, ভেরি ইউনিক ইন আ ওয়ে। স্ল্যাভেন বিলিচের অ্যাসিস্ট্যান্ট ছিলেন, হ্যাঁ ওই যে হাফ ক্রোয়েশিয়ান যে সে নিজে, ওখানে একটা কানেকশন কাজ করেছে। স্ল্যাভেন বিলিচ নাকি তাকে ভাই বলেন, যে তার ছোট ভাই। বিলিচি তাকে হচ্ছে কোনো একটা জায়গায়, ক্রোয়েশিয়ার কোনো একটা ম্যাচ ছিল বোধহয় 2016 ইউরো বা কোনো একটা কিছুতে, যে কোনো একটা ম্যাচের প্ল্যান চেয়েছিল তার কাছে, যে তুমি একটা প্ল্যান দিতে পারো কিনা, আমি এই ম্যাচে ওয়ার্কআউট করাবো। তো সেটা ওয়ার্কআউট করেছিল। এরপর থেকে স্ল্যাভেন বিলিচের আন্ডারে সবসময় এই করেছে, নিজে বোধহয় 4th ডিভিশনে খেলেছে জার্মান ফুটবল ক্লাবের। কিন্তু তার কোচিং এর ব্যাপারটা, মানে সে যখন ইউনিভার্সিটিতে পড়তো ওই সময় থেকে শুরু, এবং হি ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তার ব্যাপার যতটুকু আমরা শুনেছি বা পড়েছি, যে তার হচ্ছে প্রথম কাজ পড়াশোনা তার আগে শেষ করতে হবে, এরপরে বাকি সবকিছু। তো পড়াশোনা যে মার যায় না, পড়াশোনা আসলে মার যায় না, আপনি যেখানেই করেন, যাই পড়েন না কেন, তাই না? ওই জিনিসটাই দেখা গেছে, তার অ্যাডাপ্টেবিলিটি এন্ড সিমিলার টু রিয়াল মাদ্রিদ অ্যাজ ওয়েল, দে আর উইলিং টু সাফার। রিফাত ভাই যেটা বললো যে ডর্টমুন্ড এমন একটা টিম যাদের মানে ওদের নিজেদের ফ্যান বেসটাই তো অনেক কি বলবো অ্যামেজিং, একটা হোলসাম একটা ফ্যান বেস। তো ওদের সবার কাছ থেকে একটা সফট কর্নার মানে ডর্টমুন্ডের প্রতি থাকে। তো সেই ক্ষেত্রে আমার কাছে কেন জানি মনে হয়, গিভেন দ্য পেডিগ্রি অফ রিয়াল মাদ্রিদ, হোয়াট দে হ্যাভ ডান ইন দি চ্যাম্পিয়ন্স লিগ অ্যান্ড এভরিথিং, whenever they line up for the final, it will be Real Madrid against the world, to be honest. কারণ হচ্ছে যেভাবে তারা জিতে এসেছে, অনেক সময় মানে আপনার কাছে যেমন চেলসির ফ্যান,
ওর কাছে আনফেয়ার মনে হতে পারে। একসাথে মানে সেমিফাইনাল ম্যাচ দেখছিলাম, তো ও যেটা বললো যে যখন একটা মানে ওই গোলটা দিল আগে এগিয়ে গেল, এবার আর হচ্ছে না, স্টিল রিয়াল মাদ্রিদ ওখান থেকে পার পেয়ে গিয়েছে। একটা ওই অফসাইডের একটা কল ছিল, ওটা রিয়াল মাদ্রিদের ফেভারে গিয়েছে। আমার কলিগ আমাকে বললো হচ্ছে যে রিয়াল মাদ্রিদ এসব ফেভারিটিজম রিয়াল মাদ্রিদ পেয়ে আসে। সো অল দিস থিংস দ্যাট মানে দ্যাট ইজ অ্যাকচুয়ালি রিলেটেড টু Real Madrid, and then they again appear in their 18th final, going up against a team like Dortmund, who have always had the soft corner of all the fan bases probably. And they have also a player like Marco Reus, যার জন্য সবাই একটা খুব ভালো ফিটিং গুড বাই চাচ্ছে। তো probably it will be against Real Madrid against the world, and it's nothing new for Real Madrid. Being a Real Madrid fan, I can vouch that it's nothing new for Real Madrid. We have been up against the world, and we've been winning against the world. Real Madrid DNA তাই না মাঝখান দিয়ে। আর সে তো বোধহয় সব স্প্যানিশ টিম পায় তাই না, বার্সেলোনা 2009 না, ওটা worst scandal in the history of the competition. Before I ask you about Real strengths and what they can do, I'll share some of my observations. আমার মনে হয় যে ডটমুন্ডের উইং প্লে উড বি ভাইটাল। দে হ্যাভ অ্যামেজিং প্লেয়ার্স দেয়ার। রিফাত ভাই যেটা বললেন আদিয়েমি, আমি একটা অ্যাডিশন করতে চাই যে আদিয়েমির সাথে to give Adeyemi the license, he already has the license, but to really let him loose, you have Ian Maatsen. Ian Maatsen is a brilliant addition. When we let him go because we couldn't actually bench Chilwell and some of the Cucurella as well. Our coach had different plan. So Maatsen যখন গেলেন ওখানে, Maatsen যে শুরুটা করেছেন, and most probably next সিজনের আগে তাকে রিলিজ ক্লজটা দিয়ে আসলে ডটমুন্ড ফিরিয়ে নেবেন দলে। So, and he also had a very good goal against most probably PSV. I think left-footed একটা ফিনিশ ছিল। So ওই ম্যাচটাতে আমি যতটুকু অবজার্ভ করতে পেরেছিলাম যে he actually gives Adeyemi the license যে আমি আছি, I can ফ্ল্যাঙ্কে আমি উঠানামা করছি, you do what you do best, that is create havoc in the final third. So that will be a very interesting combination. And similarly যদি আপনি রাইট সাইডেও দেখেন, রাইট সাইডে জেডন স্যানচো অ্যান্ড রায়ারসনের আসলে স্পেশাল কোনো এবিলিটি আলাদা করে বলার কিছু নেই। হি ইজ গুড ডিফেন্সিভ, হি ইজ জাস্ট গুড রাইট ব্যাক অর অ্যান অ্যাভারেজ ফুল ব্যাক। সো সে যেটা করে টেন্ডেন্সিটা দেখেছি যে সে হি জাস্ট গিভস ইট টু জেডন স্যানচো, হেই ডু হোয়াট ইউ ডু বেস্ট। And we have seen Jadon Sancho in against PSG. যে লিওনেল মেসির পরে জেডন স্যানচোর হচ্ছে সবচেয়ে বেশি টেক অন কমপ্লিট করেছে ইন ইউসিএল সেমিফাইনাল। তার ছিল 12, আর লিওনেল মেসি ইউনাইটেডকে রীতিমতো একদম নাকানো চুবানি খাইয়ে 16টা টেক অন কমপ্লিট করেছিলেন। একটা ব্যাপার বলেন না যে প্রবাদ বাক্য আছে না যে কি জানি, প্রতিটা পুরুষের সফলতার পেছনে যে নারী থাকে, প্রতিটা উইঙ্গারের সফলতার পেছনে হার্ড ওয়ার্কিং কালে আপনার ফুল ব্যাক থাকতে হবে, না হইলে আপনার ওই মানে ফুল ব্যাকের কাজ তো অনেক সময় অ্যাটাকিংও থাকে না। তো ওই অনেক সময় দেখা যায় যে উইঙ্গারদেরকে বলা হয় যে তোমাকে ট্র্যাক ব্যাক করতে হবে, প্রচুর পরিমাণ ট্র্যাক ব্যাক করতে হবে। তো আপনি খুব ভালো মতো বুঝবেন, আপনার যদি কাজ থাকে ক্রিকেট নিয়ে, আপনার যদি মাঝখানে একটা ফুটবল ঢুকাই দেওয়া হয়, আপনি অবশ্যই এটা নিয়ে ঝামেলায় পড়বেন এবং কোনো কাজই আসলে শেষ পর্যন্ত ভালো হবে না আমার মনে হয়। তো ব্যাপারটা ওই রকমই, যখন আপনি পেছনে যত বড় ভরসা পাচ্ছেন তত ফ্রিডম নিয়ে আপনি সামনে যেতে পারছেন, তাই না? অ্যান্ড মিডফিল্ডেও ভালো শক্তিমত্তার পরিচয় দিয়েছেন মার্সেল সাবিৎসার। অ্যাথলেটিকোর সাথে ম্যাচটা আসলে তার গোলেই অনেকটা ডিফারেন্স মেক করেছিল। অ্যান্ড জুলিয়ান ব্রান্টও খুব ভালো ফর্মে আছেন। অ্যান্ড এমরে চান ইজ ডুইং দ্যাট অল দ্য ডার্টি ওয়ার্ক অ্যাজ দি লোন ডিফেন্সিভ মিডফিল্ডার। অ্যান্ড এরিয়া রিয়াল মাদ্রিদ ক্যান এক্সপ্লয়েট। হোয়াট আর দি আদার্স? What are the other strengths Real Madrid can exercise? আমার কাছে যেটা মনে হয়, they'll go that they usually do. আমরা আগে যেটা দেখেছি যে ওভারলোডস ক্রিয়েট করে আসলে আমরা কি শিওর যে রিয়াল মাদ্রিদ কাউন্টার অ্যাটাক করবে? মানে আমি যদি কাউন্টারে খেলে, হ্যাঁ এখানে একটা জিনিস রিয়াল মাদ্রিদ কি করবে? রিয়াল মাদ্রিদের যে ব্যাপারটা, ওরা কিন্তু ইউজুয়ালি বললাম না যে আনচেলত্তি যেই ট্যাকটিক্যাল যে চেঞ্জটা করলো, ইউজুয়ালি 4-4-2 তে খেলে, ও 4-3-3 তে যাচ্ছে। 4-3-3 তে এভাবে করেছে যে বেলিংহ্যাম ইজ আ সাপোর্ট ফর বোথ ভিনিসিয়াস এন্ড রড্রিগো। ডায়মন্ডের ব্যাপারটা আবার চলে, যেহেতু কোনো সলিড নাম্বার 9 ফার্স্ট থেকে খেলে না, হোসেলু তো আমাদের সাবে খেলে। তো সেই জায়গায় হচ্ছে যেটা আমরা টাইম এন্ড এগেন দেখে এসেছি যে ভিনিসিয়াসের ব্যাপারে, ভিনিসিয়াস কিন্তু হচ্ছে যে হি লাইকস টু প্লে অন দি লেফট সাইড, বাট সামটাইমস হি কামস অ্যালং, ওই যে ইনসাইডে কাট করে হাফ স্পেসটাকে ও কাজে লাগে। দিস উইল अगेन বি দ্য কেস ফর রিয়াল মাদ্রিদ আমার কাছে যেটা মনে হয়। অ্যান্ড
ব্যাক মানে মিডফিল্ডে তো হচ্ছে যে আপনার ক্রুজ, কামাভিঙ্গা অ্যান্ড ভালভেদ্রে। তো ওইখান থেকে হচ্ছে যে বেলিংহ্যাম হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে ভিনিসিয়াস যখন হচ্ছে যে ইনসাইডে চলে আসে, বেলিংহ্যাম কাইন্ড অফ ওভারলোড হয়ে যায় লেফট সাইডে। এক্স্যাক্টলি, রড্রিগো চলে আসে, বেলিংহ্যামও চলে আসে, দে প্লে ভিনিসিয়াস একটা বল নিয়ে আগাচ্ছে, তখন হচ্ছে বেলিংহ্যাম পিছন দিয়ে রানটা মেক করতে থাকে বল, এন্ড সো দ্যাট ওখানে সামনে গিয়ে যাতে ওই যে পিছনে মাইনাস কাটব্যাকটা করতে পারে। সেই বিষয়টা আসছিলাম যে ওভারলোডের যে ব্যাপারটা সিটির এগেনস্ট আমরা অনেক দেখেছিলাম, অ্যান্ড আরও বেশি দেখতে পেয়েছিলাম আমরা বায়ার্নের এগেনস্টে, যে ফার্স্ট হাফে ভিনি খেলেছিল সেই হাফ স্পেসে। তো হাফ স্পেসে তখন দেখা যায় যে ডিফেন্ডার কে ছিল, উপমেকানো ছিল আর মনে হয় কিমিক ছিল না, ডিফেন্ডার ডায়ার ছিল হচ্ছে যে ডায়ার সেকেন্ড লেগ ফার্স্ট লেগ সেকেন্ড লেগে ডিলিক্ট ছিল এই পাশে ছিল কিমিক ছিল। তো ডিলিটার কিমিকই স্ট্রাগল করছিল, রাইট। ফার্স্ট হাফে আবার হাফ স্পেসে যখন খেলছিল, দ্য টু ডিফেন্ডার্স ডাবল ডাউন অ্যান্ড কাইন্ড অফ কেপ্ট আ লিড অন থিংস। সেকেন্ড হাফে যখন আবার ভিনি শিফটেড টু ওয়াইড স্পেস, তখন হি স্মোকড কিমিক। এইখানে একটা কোয়েশ্চেনটা আছে যে আমরা ভিনিসিয়াসকে আসলে কই দেখবো, আমরা সাইডে দেখবো? ম্যান সিটির সঙ্গে সে মাঝামাঝি করেছে, কাইল ওয়াকারের সাথে সে জানে সে সুবিধা করতে পারবে না। বায়ার্ন মিউনিখের সঙ্গে ফার্স্ট লেগে তো মাঝেই করলো, এরপরে আবার যখন সে সাইডে চলে গেল তারপর থেকে তার স্পেস পাওয়া শুরু। সেকেন্ড হাফে বায়ার্ন মিউনিখের সঙ্গে সেকেন্ড লেগের সেকেন্ড হাফে কিমিকের আমার মনে হয় যে কিমিক দোয়া দূর পড়া শুরু করে দিয়েছিল, যে আইসোলেট মানে কিমিক ওই জায়গায় মানে ও আস্তে আস্তে কনফিডেন্স হারাচ্ছিল। এরপরে ওই ডেভিসের গোলটা অনেকটু হেল্প করেছে হয়তো। টাইমসের একটা ইন্টারভিউ দেয় মানে এই যে ভিনি কই খেলবে এই ব্যাপারটাতে বলার জন্য, যে আনচেলত্তি আর টাইমসের একটা ইন্টারভিউতে মোস্ট প্রবাবলি সে বলেছে যে ভিনিসিয়াসকে আমি চাই না যে ও যে ইনসাইডে খেলে, এটা হি ডাজন্ট লাইক টু ডু ইট। হ্যাঁ, ভিনিসিয়াস সবসময় চাই হচ্ছে সে লেফটেই খেলবে, ওর স্পিড দিয়ে ও এক্সপ্লয়েট করবে এন্ড এভরিথিং। আনচেলত্তি বলছে আই অলওয়েজ মানে ট্রাই টু মানে মেক হিম ডু দ্যাট আর কি। হ্যাঁ, খুবই স্বাভাবিক। তো সেই জিনিসটা কি দেখা যাবে কিনা? কিলিয়ান এমবাপ্পেকে যদি তারা আটকে রাখতে পারে, ওয়াই নট ভিনিসিয়াস জুনিয়র? মানে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে তো লজিক আছে, ডর্টমুন্ডের কাছে তথ্য উপাত্ত আছে যে ভাই এই তো করেছি আমরা, ওয়াই নট ভিনিসিয়াস? তিনজন পিএসজি তিনজনই ফ্রন্ট থ্রি, তিনজনই অনেক পেসি, অনেক স্কিলফুল ছিলেন, and they survived. এমবাপ্পের ক্ষেত্রে তো সেম জিনিসটাই হয়েছে, যে একবার মিডলে এবং পরে এক্স্যাক্টলি এটাই আমি বলতে চাচ্ছিলাম। এমবাপ্পে কিন্তু মোস্ট অফ দ্য টাইম ইফ ইউ সি আমার কাছে যেটা মনে হয়, ইফ ইউ হ্যাভ আ প্লেয়ার লাইক এমবাপ্পে, অলওয়েজ প্লে হিম অন দি উইং। সেম গোস ফর ভিনিসিয়াস। হ্যাঁ, এমবাপ্পে ভিনিসিয়াসের মতো প্লেয়ার থাকলে ফ্ল্যাঙ্কে খেলাও তুমি, বিকজ দে হ্যাভ দ্যাট পেস অন দেয়ার ডে, which usually is the case on most occasions, or they'll kill মানে whoever that is, unless it's Kyle Walker. যাই হোক, তো এমবাপ্পে অনেক সময় ম্যাক্সিমাম টাইমে কিন্তু মাঝে চলে এসেছে, and probably he was forced to go over there. বাট পিএসজির মানে কিছু লিগ ওয়ান ম্যাচেসেও কিন্তু এমবাপ্পে টোটালি যে লেফটে খেলেছে এমন না, এমবাপ্পে কিন্তু মাঝে খেলেছে অনেক সময়, and it worked মানে পিএসজি মানে এই কারণেই লিগের ওই কাজটা হওয়ার কারণেই চ্যাম্পিয়ন্স লিগে এনরিকে ভেবেছে যে ঠিক আছে আমি তাহলে ওকে মাঝেই স্টার্ট করিয়ে দিই। সুপেরিয়র কোয়ালিটি ফেস করার পর আসলে একটা ডিসঅ্যাডভান্টেজে পড়ে গিয়েছিলেন। শেষমেশ যদি লাইন আপে আসি, লাইন আপ নিয়ে খুব একটা সারপ্রাইজের কিছু নাই বা ওরকম আলোচনার বিষয় নেই, কারণ অনেকটা আমরা জানি যে লাইন আপটা কিরকম হবে। সো রিয়াল রেটটা যদি বলেন, আমার কাছে কোর্টা উইল স্টার্ট, মানে ওমেন্স দ্যাট দ্য সাজেশনস যা দেখলাম আমি পড়লাম সবকিছু তো মনে হচ্ছে কোর্টা স্টার্ট, বাট টু মি আই থিঙ্ক লুনিন শুড স্টার্ট, because the type of Champions League, the type of entire season that he had, and to not trust him for this final game, I think that shouldn't be the case. And লুনিন কিন্তু খুব ভালো খেলেছে, এমন না যে তার, আমি বলছি হচ্ছে যে সে শুধু ডিজার্ভ করে, এতদিন কোর্তোয়া ছিল না সে কারণে আমি তার উপর ভরসা করে গিয়েছি, ও আমাকে ডেলিভার করেছে, সে আসছে, কোনো একটা মানে ইমোশনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি না, হি অ্যাকচুয়ালি প্লেড অ্যামেজিং। তো সেই ক্ষেত্রে আমার কাছে কেন জানি মনে হয় যে একটা প্লেয়ার যে হচ্ছে যে পুরাটা সিজনের 95% টাইমই বাইরে কাটিয়েছে, হি ইজ প্রবলি দ্য বেস্ট গোলকিপার, কোর্তোয়া আই এম টকিং অ্যাবাউট, বাট যেহেতু 95% বাইরে কাটিয়েছে, বেলজিয়ামের ও কিন্তু ইউরোতেও খেলছে না, ইউরো টিমেও নাই, তো ওর সাথে কথা বলেই কিন্তু হচ্ছে যে বেলজিয়ামের কোচ কিন্তু এই জিনিসটা করেছে যে মানে আর ইউ ফিট এনাফ টু প্লে ফর ইউরো দি এন্টায়ার টুর্নামেন্ট, হি সেড প্রবলি নো। সো সেখান থেকে একটা প্লেয়ার যদি পুরো টুর্নামেন্ট, হ্যাঁ একটা ম্যাচ খেলা আর পুরো একটা টুর্নামেন্ট খেলা ডিফারেন্ট ব্যাপার, বাট তাও আমার কাছে কেন জানি মনে হয় একটা প্লেয়ার যে
এত মানে পুরো এতখানি সিজনের বাইরে কাটিয়েছে, তাকে আপনি বাইরেই রাখা। রিফাত ভাই, what do you think? যে you have your best না, keeper. আমরা বলছিলাম যে রিয়াল মাদ্রিদ হচ্ছে ওই যে ইনস্টিটিউশনের ব্যাপারটা, Right. অন্যান্য ক্লাব হলে হয়তো তারা ওই ইমোশনাল ব্যাপারটা দিকে যে আচ্ছা ঠিক আছে লুনিন আমাকে এত দূর হ্যাঁ, টেনে হ্যাঁ, এনেছে, সেকেন্ড রাউন্ডে সেই লাইপজিগ থেকে শুরু প্রত্যেক ম্যাচে তার বিগ পারফরমেন্স আছে, তো আমার তো এখানে কোনো কনফিউশনের জায়গাই নাই। Right. এখন ম্যানেজার হচ্ছেন কার্লো আনচেলোত্তি। ওর মতো ভালোভাবে ম্যানেজমেন্ট এই দিনের ফুটবলে বোধহয় কেউ করতে পারে না। ইনফ্যাক্ট পেপ গার্দিওলাও পারে না, কোনোভাবেই পারে না, কারণ কানসেলোর সঙ্গেও তার ঝামেলা আছে। Right. তো কার্লো আনচেলোত্তির এই গুণগুলা তাকে আরেক জায়গায় আবার হেল্পও করছে। হ্যাঁ, আমরা যদি লা লিগার কয়েকটা ম্যাচ দেখি, শেষ ম্যাচেও তো অর্ধেক খেললো লা লিগাতে। তার আগে কোর্তোয়া বোধহয় 4টা ম্যাচ খেললো, একটাতে ক্লিন শিট শেষের দিকে, হ্যাঁ শেষের ক্লিন দিকে শিটও আছে। তো লুনিনের আবার হচ্ছে অসুস্থ, লুনিন জ্বর, মানে তার ও কিন্তু আবার আনচেলোত্তি কিন্তু বলেছে যে তার wife আবার- he'll be ready for the হ্যাঁ Champions League final. ফাইনালে সে বলেছে যে শনিবার হ্যাঁ, পর্যন্ত সে রেডি হয়ে যাবে। কিন্তু ওইখানে আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, তখন কার্লো আনচেলোত্তিকে যখন জিজ্ঞেস করা হচ্ছে কোন গোলকিপার খেলবে, Clearly কিছুই বলে রিয়ালি কিছু বলেন, হ্যাঁ। বলেছে যে এই আলোচনা আমার খুব মজা লাগে। হ্যাঁ, খুব মজা লাগে। অথচ এই লোকই, এই কার্লো আনচেলোত্তি যখন সেমিফাইনাল চলে তখন সে বলে দিয়েছে সেকেন্ড লেগে খেলবে লুনিন, পরের সপ্তাহে লা লিগা ম্যাচ খেলবে Right. কোর্তোয়া। Right. সে ওই সময় বলতে পারে, কিন্তু সে এখন বলতে পারে না, কারণ ও জাস্ট মজা বলবে না, নিচ্ছে, মজা আর নিচ্ছে, আর কিছু কিছু না। হ্যাঁ, ও কিন্তু সবই সেট সে জানে হ্যাঁ সে কি করবে। এখানে তাকে মানে লুনিনকে যদি নাও খেলানো হয় তাহলে তার ওই ম্যানেজমেন্টের দিকটা সে বেঁচে যাবে। কোন দিক থেকে? কারণ লুনিন এখনো পর্যন্ত, কালকে পর্যন্ত তার ওয়াইফই নাকি একটা ছবি পোস্ট করেছে যে নিজের ব্যাকইয়ার্ডে লুনিন হচ্ছে একা একা প্র্যাকটিস করছে, টিমের সঙ্গে ছিল। তো কার্লো আনচেলোত্তির কাছে এনাফ রিজনস আছে যে স্টার্ট করাবো আমি কোর্তোয়াকে দিয়ে, যদি মানে ওই আগের পারফরমেন্সও বাদ দিতে হয় বা কিছু একটা। আর ফাইনাল একটা ব্যাপার থাকে, কোর্তোয়া 2 বছর আগে ফাইনালে যা করেছে লিভারপুলের সঙ্গে, কোর্তোয়ার উপরে ভরসা না রাখার কোনো কারণ নেই। রিয়াল মাদ্রিদের মতো ক্লাব আসলে ইমোশন দিয়ে চলে না, এরা সবসময় খুবই প্র্যাকটিক্যাল। আমার মনে হয় যে তিবো কোর্তোয়াই স্টার্ট করবে, তিবো কোর্তোয়া স্টার্ট করবে। লিগের রেকর্ড শেষ কটা ম্যাচ তিবো কোর্তোয়াকে শুরুও করানো হতো। লাস্ট 5টাতে মানে 4টাই তিবো কোর্তোয়া স্টার্ট করবে। সো গোলকিপার প্রবাবলি মানে মোস্ট প্রবাবলি কোর্তোয়া, ইভেন দো আই ওয়ান্ট লুনিন ওভার দেয়ার। আর ডিফেন্সে চেঞ্জেস তেমন কিছু একটা থাকবে না। কারভাহাল, রুডিগার, নাচো অ্যান্ড ওভার দেয়ার হচ্ছে ফার্লান মেন্ডি। অ্যান্ড আই ডু নট ওয়ান্ট, টু বি অনেস্ট, এডার মিলিটাও এনিওয়ার নিয়ার দি 11 ইন দ্যাট গেম। কেননা মানে আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ সিন দ্য লাস্ট গেমস, ভিয়ারিয়ালের এগেনস্টে যা করলো, মানে হি ওয়াজ সো ইনডিসাইসিভ। ও জানে না ওর বলটা কখন হচ্ছে যে মানে আমি নর্মাল একটা ইন্টারসেপশন করতে পারতো, ইন্টারসেপশনটাও করলো। যে আপনি এটা লম্বা ইনজুরির পরে আপনি কনফিডেন্সের অভাবে ভুগতে থাকেন, you don't know যে you should go or who says that same thing wouldn't happen to Courtois? হইতেও পারে, he is the best goalkeeper, he is the best goalkeeper, হইতেও পারে। গুড পয়েন্ট, কিন্তু গোল কিপিং ব্যাপারটা একটু আলাদা মনে হয়, মানে মাঠে বসে খেলার তুলনায় গোলকিপিং ব্যাপারটা আলাদা। লুনিনও কিন্তু কখনো কখনো শেকি ছিল, হি ওয়াজ শেকি বায়ার্ন মিউনিখের এগেইনস্ট ফার্স্ট হাফে হি ওয়াজ শেকি। তো ওইটা কোর্তোয়াকে শেকি মনে হবে না আপনার, কখনো সেভ করবে, গোলও খাবে, কিন্তু তাকে আপনার শেকি মনে হবে না। আর যাই হোক, ডিফেন্সের পরে দেন মুভিং অন। সো হ্যাঁ, মিলিটাও হয়তো স্কোয়াডে থাকবে, আছে হয়তো, বাট তার উপরে হচ্ছে আপনার ওই যে ডিফেন্স লাইন যেটা বললাম, দেন বেলিংহ্যাম, ক্রুজ, ভালভার্দে, এন্ড উপরে হচ্ছে আপনার you're not going for Camavinga or anyone? না সরি, ওই কামাভিঙ্গা থাকবে, এন্ড উপরে হচ্ছে রড্রিগো এন্ড ভিনিসিয়াস। very নরমাল। ভালভার্দের এবারের ইমপ্যাক্টটা কিন্তু একটু আলাদা, মানে আগে অনেকটা সামনে থাকতো, এখন একটু kind of থাকার কারণে একটু পেছনে পেছনে থাকে। এবং মানে ক্রুজকে আপনি খুব বেশি দৌড়াতে কিন্তু দেখবেন না, মানে সে ডিকটেট করতেছে গেমের পেস টেস্ট সবকিছু ঠিকঠাক করতেছে, কিন্তু ভালভার্দে ইজ দ্য ওয়ান যে হচ্ছে সব ধরনের সব ওই ক্রুজের যে জায়গাটা কভার করতেছে না সেই জায়গাটা সে কভার করে দিচ্ছে। and at the same time he is also protecting Carvajal in a way, যে রাইট সাইডে যদি দেখি, and even he joins the press with Vinicius and Rodrigo, so he's been a workhorse and he's been brilliant. So Dortmunderটাও অনেকটা চেঞ্জেস আসার আসলে তেমন কোনো ইয়ে নেই। we already know যে গোলকিপার হচ্ছে কোবেল and Ian Maatsen, স্লটারব্যাক, Hummels and Scott. কোবেলের কিন্তু ভালো, মানে গোলকিপার নিয়ে কথা বলছিলাম, কোবেলও কিন্তু ভালো করেছে এবার নকআউট স্টেজের গেমগুলোতে। সো ওটা একটা মানে রিয়াল মাদ্রিদ খুব সহজে গোল পেয়ে যাবে, ওটা সহজে গোল পাবে ওটা আমি বলছি না। But then right back to Ryerson, Emre Can playing Emre Can as the lone DM, Sabitzer থাকবে, Sabitzer and Julian Brand, who have been amazing
throughout this season, at least in the Champions উপরে League. সানচো, অ্যাডেমি And and হচ্ছে Fulkrug. ফুলক্রুগ। Fulkrug, what an amazing finish against PSG. ওটা ফার্স্ট টাচ মানে এইটার কারণে আমরা বোধহয় ফুটবল খেলা দেখি তাই না মানে The moment of technical genius. It had এই everything. টাইপের মানে কাইন্ড অফ সেম একটা টাচ ছিল লিওনেল মেসি নাইজেরিয়ার এগেনস্টে 18 ওয়ার্ল্ড গ্রুপের লাস্ট ম্যাচ গড অ্যামেজিং টাচ, বাম পায়ে রিসিভ করলো, বাম পায়ে করলো, ডিফেন্ডারটাকে ওইখান থেকে হচ্ছে যে হি জাস্ট আউট পেসড হিম থ্রু রিসিভিং দ্যাট বল এন্ড দেন ডান পায়ে ফিনিশ। অ্যামেজিং। সো আলোচনা অলমোস্ট শেষ পর্যায়ে এসেছি, এখন অল ইম্পর্টেন্ট প্রেডিকশনস খুব দ্রুত দিতে হবে। সো ইউসিএল ফাইনাল, নাহিদ ভাই সহজ কাজ প্রেডিকশনস। রিয়াল মাদ্রিদ 2-1, ডটমুন্ড স্কোরিং ফার্স্ট। ডটমুন্ড স্কোরিং ফার্স্ট। এন্ড রিফাত ভাই এর আগে একটা কোয়েশ্চেন করতে চাই, ব্যালন ডিওর কে জিতবে? লিওনেল মেসি বাদে ব্যালন ডিওর কে জিতবে? লিওনেল মেসি বাদে লিওনেল মেসি জিতবে। Okay, ছাড়া কেউ ব্যালন ডিওর জিতে না। that answers everything. এটাই কিন্তু হচ্ছে যে কাইন্ড অফ মানে কি বলবো যে রিয়াল মানে বুঝাই যাচ্ছে যে মেসি ছাড়া কি মানে ব্যালন ডিওর কেউ জিতে নাকি, যে যাই করুক মেসি জিতবে। And then we come to the all important prediction from Rifat Masood, please. রিয়াল মাদ্রিদ জিতবে। আমার মনে হয় না মানে 2-1 কি ফাইনালের হিসাবে একটু প্যাচ না রাখলে ভালো লাগে না যে 2-1 দিলে Right, it is safe, very safe. খুব একটা দেই যে 2-1 মনে হয় যে একটা অপোনেন্ট টিম দিয়ে একটা গোল দেওয়াই, নাহলে অ্যাজ অ্যান অডিয়েন্স আমি যখন খেলা দেখতেছি আরে কি ওয়ান সাইডেড ফাইনাল কে দেখতে যায়? Right. তবুও তো ওয়ান সাইডেড ফাইনাল রিসেন্টলি কোনটা দেখেছি 18টা হ্যাঁ যে লিভারপুলের সাথে। স্পার্স আর না ওয়ান সাইডেড ছিল না, ওয়ান সাইডেড নাটক ছিল তো ওইখানে মানে সাদিও মানের যে শটটা করতো আর বাঁচালো, এটা গোল না হয়ে কিভাবে মানে হাউ ডিড হি সেভ দ্যাট? আমি জানি না। না 18টা যেটা স্পার্সেরটা। ও 18টা 18 যেটা বলতেছে হচ্ছে 18টা হচ্ছে রিয়াল মাদ্রিদের পরে না ওই যে সালা রামোস তারপরে ও, হচ্ছে লরেন্স হ্যাঁ। ক্যারিয়াস রাইট। ওটার কথা বেলের সেই গোল, বেলের যে ওই গোলটা। হ্যাঁ, yeah. হ্যাঁ। তো আমার মানে 2-1 লাগে কিন্তু 2-1 দিতে চাচ্ছি না, মানে এত কমন। 2-1 to who? Real Madrid? অফকোর্স রিয়াল মাদ্রিদ, Okay, মানে okay. আমার মনে হয় 2-1 কেন 2-0 হইতে পারে। এখানে আরেকটা জিনিস আছে, ডর্টমুন্ড আপনার গত 11টা ইউরোপিয়ান কম্পিটিশনের 11টা ম্যাচে তারা কিন্তু 6টা ম্যাচে হচ্ছে ক্লিন শিট রেখেছে, 10টার মধ্যে 9টা ম্যাচে ফার্স্টে গোল করেছে। ওয়ান অফ মাই রিজনস ওয়াই আই এম সেইং যে ডর্টমুন্ড ফার্স্টে গোল করবে, বাট অ্যাজ আ রিয়াল মাদ্রিদ ফ্যান যে লাস্ট মোমেন্টে যে হার্ট অ্যাটাকটা আসে ওই হার্ট অ্যাটাকটা আমি চাই না। আমি চাই ডর্টমুন্ড যাতে 20 মিনিটে গোল দিয়ে দেয়, তারপরে আমি ওই 20 থেকে 70 মিনিট পর্যন্ত আমি চুপচাপ থাকবো, সমস্যা নেই। 70 মিনিট পরে রিয়াল মাদ্রিদ গোল দেয়, গোল দিয়ে জিতে যায়, সমস্যা নাই। So ডর্টমুন্ড যদি জিতে তাহলে আমার মনে হয় না যে রেগুলেশন টাইমে জিততে পারবে। They'll have to take to the penalty. মানে 2 penalties. Okay, so that's 2 Real Madrid, and Tomorrow prediction. I'm hoping for a Dortmund win. I want this underdog story Say to it out go on. loud. Say it out loud. Say it out the Dortmund to score win. loud. না ডর্টমুন্ড যদি জিতে কয়েকটা স্টোরি, মানে কোচ Right. একটা কোচের সঙ্গে আমরা আবার অনেক সময় ভুলে যাচ্ছি যে কোচের অ্যাসিস্ট্যান্ট কে, Right. নুরি সাহিন Nuri Sahin and Bender. হ্যাঁ। Yes. সো মানে আরো দুইটা লেজেন্ড, Right. হ্যাঁ, Club এটার legends. সাথে। এবং এরা কিন্তু হচ্ছে এরা যখন থেকে আসছে তখন থেকে এই চ্যাম্পিয়ন্স লিগে ওদের ভালো করাটাও Right. স্টার্ট হচ্ছে। ওদের results গুলো coincide হ্যাঁ, করেছে তাদের তো appointment তারপরে এর সাথে মার্কো সাথে। রয়েস, Right. তারপরে বরুসিয়া ডর্টমুন্ড, তারপরে ওয়েম্বলি 2013 ফাইনাল। The yellow wall. মানে আই থিঙ্ক যে ডর্টমুন্ড যদি জিতে যায় তাহলে আমি অনেক কন্টেন্ট বানাইতে পারবো। So, এটা অন্যরকম না মজা। রিফাত ভাই কোনো সমস্যা নেই, রিয়াল মাদ্রিদ জিতলেও রিয়াল মাদ্রিদ কন্টেন্টের জিতবে। অভাব হবে না। রিয়াল মাদ্রিদ 15তম জিতলে বারের মতো view জিতবে। বেশি হবে। হ্যাঁ, 15তম বারের মতো জিতবে। ফাইনাল মানে একটা জিনিস কি টানা 9টা ফাইনাল জিতে যাবে, আপনার এটাও কন্টেন্ট হতে পারে যে টানা 8টা ফাইনাল জিতার পরে ডর্টমুন্ডের কাছে হেরে গেছে, হ্যাঁ, এটাও কন্টেন্ট যে 9টা ফাইনাল টানা জিতছে। তখন একটা জোক মারবো, এই জোকটা আগে এখানেই মেরে যায়। সেটা হচ্ছে যে সেকেন্ডে থাকা এসি মিলান তখন তাদেরকে 2 দিয়ে গুণ করলেও আর রিয়াল মাদ্রিদকে ধরে। Right. এক্স্যাক্টলি, দিস ইজ ওয়াই আই হ্যাভ বিন সেইং যে ইট উইল বি রিয়াল মাদ্রিদ এগেইনস্ট দি ওয়ার্ল্ড। সবাই চাইবে রিয়াল মাদ্রিদ না জিতুক, বাট ইউ নো I'll still hope that I'll still be alive and be rooting for the Borussia Dortmund. I am predicting a win. I won't say the score line, but I am predicting say it out loud for Borussia Dortmund. 1-0 হ্যাঁ 1-0 Definitely. নাকি পেনাল্টিতে জিতবে? না পেনাল্টি না, আমরা 1-0 ডর্টমুন্ডের হয়ে কথা বলছি, আমরা জিতে যাব। So thank you gentlemen, and thank you Rifat bhai for being here. Thank you, sir. Such a pleasure to have you, and we look forward to the UEFA Champions League final. What an event it will be, and until then, thank you gentlemen.